আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশ টেলিভিশন সংক্রান্ত একজন প্রভাবশালী ব্যক্তিকে একদিন মজা করেই বলেছিলাম যে বাংলাদেশ টেলিভিশন মানুষ দেখে না কেন, বাংলাদেশ টেলিভিশনে বিজ্ঞাপন কোম্পানিগুলো বিজ্ঞাপন দিতে চায় না কেন। বাংলাদেশ টেলিভিশনের দায়িত্ব আমাকে দেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আমি 1 বছর সময় নেব। 1 বছরের মধ্যে বাংলাদেশ টেলিভিশনে সরকারের নিউজও যেমন প্রচার হবে, তেমনি বাংলাদেশ টেলিভিশন হবে বাংলাদেশের সবথেকে সেরা বিনোদন কেন্দ্র, যেটা দেখার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়বে, যেখানে বিজ্ঞাপন দেওয়ার জন্য কোম্পানিগুলো হুমড়ি খেয়ে পড়বে। বাংলাদেশ টেলিভিশনে এই মুহূর্তে না, অনেক আগে থেকেই যখন বেসরকারি টেলিভিশন চ্যানেলে 1 মিনিট বিজ্ঞাপন দিতে 2000, 4000, 5000, 10,000 পর্যন্তও লাগতো সর্বোচ্চ, সেই মুহূর্তের আগে থেকেও বাংলাদেশ টেলিভিশনে 1 মিনিট বিজ্ঞাপন দিতে লাগে হচ্ছে 80,000 টাকা। তো 1 মিনিট বিজ্ঞাপন দিতে যদি বাংলাদেশ টেলিভিশনে 80,000 টাকা লাগে এবং সেই চ্যানেল যদি কেউ না দেখে, তাহলে সেই চ্যানেলে কোম্পানিগুলো কেন বিজ্ঞাপন দেবে এবং সেই চ্যানেল কিভাবে মুনাফা করবে? আওয়ামী লীগ আমলের কথা বলছি তখন ব্যাপারটা এটা না যে তার আগে এবং পরে বাংলাদেশ টেলিভিশন দুধে ধোয়া তুলসী পাতা ছিল। বাংলাদেশ টেলিভিশন মানেই হচ্ছে সাহেব বিবির বাক্স, সেখানে সরকারের মানে ওই কি বলবো যে আলুর বাম্পার ফলন, কমলালেবুর বাম্পার ফলন, এই বাম্পার ফলন কিংবা মূলার বাম্পার ফলন, বাম্পার ফলন ছাড়া বাংলাদেশ টেলিভিশনে কোনো কিছু পাওয়া যায় না। বাংলাদেশ টেলিভিশনের সংবাদে আপনি বিন্দুমাত্র কোনো ভরসা রাখতে পারবেন না, কারণ ওখানে সরকারের পক্ষে খবর ছাড়া কোনো খবর দেয়া হবে না, এটাই যেন রীতি। বাংলাদেশ টেলিভিশন সরকারের উন্নয়নের ফিরিস্তি গাইবে, এটাই নীতি। তো যেখানে নিউজে কিংবা সংবাদে মানে টেলিভিশনটাকে এমন একটা অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে যে বাংলাদেশ টেলিভিশনের বিনোদন অনুষ্ঠান সেগুলোও রাজনৈতিক অনুষ্ঠানে পরিণত হয়েছে। বাংলাদেশ টেলিভিশনের একটা থিওরির কথা বলি, সেটা হচ্ছে যে আপনি একটা টক শো করছেন, 25 মিনিটের একটা টক শো, 25 মিনিটের একটা টক শো এর বাজেট 25,000 টাকা। আবার যদি আপনি 25 মিনিটের একটা ম্যাগাজিন অনুষ্ঠান করেন, সেই ম্যাগাজিন অনুষ্ঠানের বাজেটও 25,000 টাকা। এখন আপনি বলেন যে এই নীতির টেলিভিশন চ্যানেল কিভাবে মানুষ দেখবে? একটা টক শোতে 2 জন গেস্ট আনলেন আপনি, একজন উপস্থাপক, এই 3 জন মিলে আপনার খরচ হচ্ছে 25,000 টাকা, যেখানে 25,000 টাকা খরচ হওয়ার কোনো কারণই নেই। 2 জন গেস্ট, 4,000 টাকা, আপনি যে উপস্থাপনা করছে তাকে আর 2,000 টাকা, কিংবা সর্বোচ্চ স্টার উপস্থাপক হলে আপনি 5,000 টাকা দিলেন, সব মিলিয়ে 10,000 টাকার চাইতে বেশি খরচ হওয়ার কোনো কারণ নেই, কিন্তু সেখানে আপনি 25,000 টাকা দিচ্ছেন। আবার একটা 25 মিনিট না, আপনি 50 মিনিটের একটা মানে ম্যাগাজিন অনুষ্ঠানের কথা ধরেন, যে ম্যাগাজিন অনুষ্ঠানগুলো বাংলাদেশ টেলিভিশনে নর্মাল টাইমে হয়, ঈদের কথা বাদ, ঈদের আলাদা বাজেট থাকে। তো 50 মিনিটের ম্যাগাজিন অনুষ্ঠানের জন্য যদি 50,000 টাকা বাজেট হয়, তাহলে সেই ম্যাগাজিন অনুষ্ঠানটা কিভাবে হবে? সেখানে একজন তারকা সঙ্গীত শিল্পী কিভাবে গান গাইতে যাবেন, একজন সেলিব্রিটি কিভাবে ওখানে উপস্থিত হবে, একজন কমেডি শিল্পী কিভাবে ওখানে কমেডি করবে, কিংবা একটা নাচের অনুষ্ঠান ওখানে কিভাবে হবে, যেখানে একটা নাচে ব্যাপক আয়োজন হয় এবং একটা নাচ করতেই প্রচুর টাকা খরচ হয়। এই যে নীতির দৈন্যতা, এই নীতির দৈন্যতার কারণেই কিন্তু বাংলাদেশ টেলিভিশন আজকে ক্রমে একটা ব্যর্থ একটা ক্লিবে পরিণত হয়েছে। যে ক্লিবে পরিণত হওয়ার ভয়ঙ্কর সর্বশেষ তথ্যটা উঠে এসেছে আজকে সংসদে। তথ্যমন্ত্রী ভয়াবহ বর্ণনা দিয়েছেন এবং সেই ভয়াবহ বর্ণনায় আমরা দেখছি যে বাংলাদেশ টেলিভিশনের বিন্দুমাত্র কোনো উন্নতি পরবর্তী একের পর এক কোনো সরকার করতে পারছে না, অবনতির দিকেই যাচ্ছে। যে অবনতিটা আজকে এসে ঠেকেছে বছরে 246 কোটি টাকা লোকসান। আপনি চিন্তা করতে পারছেন যে চ্যানেলটা কিংবা যে প্রতিষ্ঠানটা সরকারের 2-3টা লাভজনক প্রতিষ্ঠানের একটা প্রতিষ্ঠান ছিল এক সময়, সেই প্রতিষ্ঠানটা আজকে বছরে 246 কোটি টাকা লোকসান দিচ্ছে। কার পকেটে যাচ্ছে সেই টাকাগুলো? ব্যক্তিগতভাবে বাংলাদেশ টেলিভিশনের অন্দরমহলের অনেক খবর আমি জানি, কাদের পকেটে কিভাবে যায় সেগুলো অনেক সময় ধরে প্রত্যক্ষ করার মানে সৌভাগ্য হয়েছে।
কিন্তু এই থিওরি থেকে বেরিয়ে আসতে পারছে না কেন বাংলাদেশ টেলিভিশন? কেন তথ্যমন্ত্রীকে অসহায়ভাবে বলতে হচ্ছে 246 কোটি টাকা লোকসান দিয়েছে তার অধীনস্থ এই বাংলাদেশের জাতীয় সম্প্রচার মাধ্যমটি? চলুন একটু ভেতরে ঢুকে বোঝার চেষ্টা করি কেন এটা হলো, কিভাবে এটা হলো। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বাংলাদেশ টেলিভিশনের কথা। বাংলাদেশ টেলিভিশনের চিত্র আজকে তুলে ধরেছেন তথ্যমন্ত্রী। সেখানে তিনি বলেছেন যে এই বিগত বছরে খরচ 254 কোটি টাকা, আয় 8 কোটি টাকা। 254 কোটি টাকা খরচ করে 8 কোটি টাকা আয় করা হয়েছে। এটা কি বিশ্বাসযোগ্য? এটা কি কোনোভাবেই বিশ্বাস করা যায়? আপনি বিশ্বাস করতে না পারলেও আমি যেহেতু বাংলাদেশ টেলিভিশনের চলার থিওরিটা জানি, কিভাবে টাকা খরচ হয়, কিভাবে টাকার বারোসরাদ্দ হয়, কিভাবে টাকা লুটপাট করা হয়, এই ওয়েগুলোর সম্পর্কে যেহেতু ধারণা আছে, সেহেতু আমি জানি। আরেকটা বড় ব্যাপার হচ্ছে, বাংলাদেশ টেলিভিশনে এখন কেউ বিজ্ঞাপন দেয় না। বিজ্ঞাপনহীন একটা চ্যানেল কিভাবে ইনকাম করবে? কোনো ইনকামের রাস্তা নাই তো। বাংলাদেশ টেলিভিশনে 2014-15 পরে প্যাকেজে ঈদের অনুষ্ঠানমালাও বন্ধ হয়ে গেছে। আপনি চিন্তা করতে পারছেন? 2014-15 সালে যে বাংলাদেশ টেলিভিশনে একটা সময় 2009, 10, 11, 12 এই সময়েও ঈদের অনুষ্ঠানে, 2 ঈদে যে প্যাকেজে যারা বেসরকারিভাবে নাটক জমা দিত ঈদের অনুষ্ঠানমালায়, সেই নাটকে যে নাটকটা ফার্স্ট হতো প্রিভিউ কমিটিতে, সেটা ঈদের পরের দিন রাত 8টার বাংলা সংবাদের পরে প্রচারিত হতো। সেই বিজ্ঞাপনটা অন্তত 20 লক্ষ টাকা, সেই নাটকটা অন্তত 20 লক্ষ টাকা লাভ করত। মিনিমাম 20 লক্ষ টাকা লাভ করতো। এরকম অনেককেই আমি চিনি যারা প্রথম হয়েছে, যারা এক নাটক বিক্রি করে গাড়ি কিনে ফেলেছে। অথচ সেই অবস্থা 2014-15 সালে এসে দাঁড়ালো, যে নাটকটা ফার্স্ট হলো সেই নাটকটা 4 লাখ টাকাতে কিনতেও চায় না বিজ্ঞাপন কোম্পানিগুলো। বিজ্ঞাপনের লাভ তো অনেক দূরের কথা। আপনি একটা নাটক, এটা ভালো নাটক বানাতে তো মিনিমাম 4-5 লাখ টাকা খরচ হয়। সেই 4-5 লাখ টাকা খরচ করে আপনার যে খরচটা হলো, সেই খরচের টাকা দিয়ে কিনতে চায় না বিজ্ঞাপন কোম্পানিগুলো। কারণ তারা বলে যে বিটিভিতে কোনো কোম্পানি বিজ্ঞাপন দিতে চায় না। তো বিটিভিতে যদি কোম্পানিগুলো, এবং 15 পরে প্যাকেজ অনুষ্ঠান আস্তে আস্তে জিরোতে নেমে আসলো, বেসরকারি বিজ্ঞাপন আর পাওয়া গেল না, বেসরকারি উদ্যোক্তাদের কাছ থেকে প্রোডাকশন কেনা হলো না, বিটিভির ইনহাউজের ওই বস্তা পচা যা করা হলো। এবং সেখানে এক ধরনের, আওয়ামী লীগের আমলেও দেখেছি যে নাটক, বাইরের নির্মাতা নিয়ে নাটক বানানোর নামে এক ধরনের যে তেলবাজি করতে পারে, সেই তেলবাজদের নিয়ে এক ধরনের টাকার বারোসরাদ্দ করা শুরু হলো। সেটা শুরু হলো, কিন্তু তার বিনিময়ে ভালো প্রোডাকশন বিটিভি পেল না। বিটিভিতে এমনও হয়েছে যে ধারাবাহিক নাটকে বাইরের থেকে নির্মাতা নিয়ে ধারাবাহিক নাটকে শিল্পী সম্মানী বাবদ প্রতি পর্ব 1.5 লাখ টাকা দেওয়া হয়েছে। অথচ বেসরকারি টেলিভিশনে একটা ধারাবাহিকে টোটাল একটা ধারাবাহিকের একটা পর্বে 80,000 টাকা কিংবা 90,000 টাকা এরকম সর্বোচ্চ রেটে পুরো নাটক কেনা হয়, যেখানে টোটাল টেকনিক্যাল ব্যয় আছে। অথচ বিটিভিতে আপনাকে স্টুডিও ফ্রি, ক্যামেরা ফ্রি, ক্যামেরাম্যান ফ্রি, টেকনিক্যাল লাইট ফ্রি, এডিটিং ফ্রি, সব কিছু ফ্রি। শুধুমাত্র শিল্পী সম্মানী বাবদ, শিল্পীরা পাবে এই বাবদ 1.5 লাখ টাকা পর্যন্ত দেয়া হয়েছে প্রতি পর্বে নাটকে। কখনো কখনো তার চাইতে বেশি দেয়া হয়েছে। কিন্তু আউটপুট আপনি দেখেন, আউটপুটটা কি? এই আউটপুট কেউ কি দেখে? কেউ কি দেখেছে? বিটিভির নাটক সেই 90-এর দশকের পরে বিটিভির নাটক কি আর কেউ দেখেছে? প্যাকেজ অনুষ্ঠানমালা যখন থেকে শুরু হলো, সেই শুরু হওয়ার পরে বেশ কিছু ভালো নাটক হয়েছে, কিন্তু সেটা প্যাকেজে। বিটিভির ইনহাউসে ওই হুমায়ুন আহমেদের কোথাও কেউ নের ওই যুগের পর আর কেউ বিটিভির ইনহাউস নাটক দেখে না, কিন্তু টাকা খরচ হচ্ছে প্রতিনিয়ত। এই যে 254 কোটি টাকা বছরে খরচ করেছে বিটিভি, এই 254 কোটি টাকার কয় কোটি টাকার নাটক হয়েছে?
বাকি সবই হয়েছে মানে ধামা ধরা, মানে বস্তা ধরা, দলীয় মানে লেজুর বৃত্তি করা লোকজনের নামে বিভিন্ন অনুষ্ঠান বরাদ্দ দিয়ে টাকার বারোসরাদ্দ করা হয়েছে। এবং সেখানে চেক বাণিজ্য এমনভাবে হয়, মানে এই সর্বশেষ শেখ হাসিনার আমলে সর্বশেষ যিনি জিএম ছিলেন তার নামে ব্যাপক অভিযোগ, এই মানে টাকার কিভাবে মানে নিজের পকেটে নিতে হয় তার সমস্ত ওয়ে তিনি দেখিয়ে দিয়েছেন। বিটিভির যিনি আর্কাইভে বসতেন, আর্কাইভের ক্যাসেট মানে গুজে রাখতেন, ক্যাসেট গুজে রাখা লোকটাকে বিটিভিতে প্রমোশন দিয়ে প্রোগ্রাম ম্যানেজার বানিয়ে দেওয়া হয়েছে। যিনি চেক বিতরণ করতেন সেই চেক বিতরণ করার পিয়নটাকে প্রমোশন দিয়ে জিএম বানানো হয়েছে, জেনারেল ম্যানেজার বানানো হয়েছিল। এই যে বিটিভি, যেখানে শিল্পের ছোঁয়া পর্যন্ত নাই, মোস্তফা মনোয়ারের যুগে কিংবা নওয়াজ আলী খানদের যুগে কিংবা সর্বশেষ আমরা যদি বলি যে মনোজ সেনগুপ্তের পরে বিটিভিতে সত্যিকার অর্থেই ভালো মেধাসম্পন্ন নির্মাতা, যাদের নির্মাণ মানুষকে টাচ করতে পারে, সেরকম কাউকে কি আমরা দেখেছি? দেখিনি। এটাই মূল সংকট। এই মূল সংকটটা বিটিভিকে একটা ব্যর্থ প্রতিষ্ঠানে পরিণত করেছে। সেখানে শুধুমাত্র তারাই যায় যারা বিভিন্নভাবে বিভিন্ন অজুহাতে টাকা ইনকাম করতে চায়। সবার ক্ষেত্রে বলছি না, 80-90% ক্ষেত্রেই সেটা হয়। এবং এটা দেখভালের মানুষ নেই বলে আমলাদের দিয়ে বিটিভির মতো শৈল্পিক প্রতিষ্ঠান চালানোর যে ব্যবস্থা, এই ব্যবস্থা যতদিন পর্যন্ত দূর করা না হবে, মজা করে ওই যে গল্পটা দিয়ে শুরু করেছিলাম, যে মজা করে বিটিভির একজন হর্তাকর্তাকে বলেছিলাম যে এই বিটিভি ঠিক করার একমাত্র ওয়ে হচ্ছে গেটে যে ব্যক্তিটা পাহারা দিচ্ছে সেখান থেকে শুরু করে ডিজি পর্যন্ত বিটিভির প্রত্যেকটা ব্যক্তিকে সরকারি অন্য প্রতিষ্ঠানে বদলি করে দিতে হবে। অন্য প্রতিষ্ঠানে বদলি করে পুরো বিটিভি একেবারে ওয়াশ করে, মেশিনপত্র সব কিছু এমনভাবে ওয়াশ করতে হবে যেন কারো হাতের স্পর্শ আছে এরকম কোনো কিছু না থাকে। ওয়াশ করতে হবে, ফিল্টার করতে হবে, প্রয়োজনে হারপিক দিয়ে ধুয়ে ফেলতে হবে। ধুয়ে ফেলে বিটিভিতে একজন যোগ্য লোক, সর্বোচ্চ ব্যক্তি হিসেবে যোগ্য লোক, যিনি সত্যিকার অর্থে এই টেলিভিশন বোঝেন, নাটক বোঝেন, প্রোগ্রাম বোঝেন, আলো বোঝেন, ক্যামেরা বোঝেন, এরকম একজন ব্যক্তিকে বসাতে হবে নেতৃত্ব দেওয়ার জন্য। তার নেতৃত্বে 2-4 জনকে নিয়োগ দিতে হবে এবং নিয়োগ দেওয়ার পরে সার্কুলার দিয়ে, যেগুলো বেসরকারি প্রতিষ্ঠানে যেভাবে যোগ্যদের হায়ার করা হয়, ইন্টারভিউ নিয়ে কিংবা সত্যিকার যোগ্যদের নিয়ে এসে বিটিভিকে যদি নতুন করে 3 মাসের মধ্যে সাজানো যায় এবং নতুন ফর্মুলাই যদি চালু করা যায়, বিটিভিতে যে প্রযুক্তি আছে, যে ক্যামেরা আছে, সেই ক্যামেরা একটা বেসরকারি টেলিভিশন চ্যানেল স্বপ্নেও ভাবতে পারে না। বিটিভির স্টুডিওগুলোর ক্যামেরার একটা ট্রাইপডের দাম 30 লাখ টাকা, যে 30 লাখ টাকা খরচ করলে বেসরকারি প্রতিষ্ঠানের নিউজ স্টুডিওর 4-5টা ক্যামেরা হয়ে যায়। এই অবস্থা, এত আধুনিক এবং দামি যন্ত্রপাতি থাকা সত্ত্বেও যে আউটপুটগুলো হচ্ছে, সেই আউটপুটগুলো শুধুমাত্র হচ্ছে মেধার সংকটের কারণে। এবং মেধার সংকটের কারণে হচ্ছে, পাশাপাশি রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে এটা হচ্ছে, যেটা কোনো সরকারকে আলাদাভাবে দায় দেওয়ার কোনো কারণ নেই। যখন যে সরকার আসে সেখানে সেই সরকারের পক্ষে দুর্বৃত্তরা বিটিভিকে গিয়ে দখল করে ফেলে এবং তাদের ওই দখলবাজি চলে। সত্যিকার যোগ্য ক্রিয়েটিভ মানুষরা সেখানে ভিড়তে পারে না। যদি আপনি সত্যিকার যোগ্য হন, তাহলে কোনো না কোনোভাবে আপনাকে সাইড করে দেওয়া হবে, হয় রাজনৈতিক ট্যাগ লাগিয়ে কিংবা অন্য যে কোনোভাবে ট্যাগ লাগিয়ে। আর বিটিভির আরেকটা সুন্দর বৈশিষ্ট্য আছে, যখন যে সরকার আসে প্রতিপক্ষের নামে একটা ব্ল্যাক লিস্ট তৈরি করা হয়। আওয়ামী লীগের আমলে বেবি নাজনীন গান গাইতে পারবে না, মনির খান গান গাইতে পারবে না, কিংবা মানে কনক চাপা গান গাইতে পারবে না। বিএনপির আমলে মমতাজ গান গাইতে পারবে না, এ গান গাইতে পারবে না, ও গান গাইতে পারবে না। এই ব্যাপারগুলো থাকে। এই ব্যাপারগুলো থেকে যতদিন না পর্যন্ত বিটিভি বেরিয়ে আসবে, ততদিন পর্যন্ত এই দৈন্য অবস্থা থাকবে। সমকালের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলছেন তথ্যমন্ত্রী, চলতি বছরে বিটিভির আয় 8 কোটি টাকা, ব্যয় 254 কোটি টাকা। এতক্ষণ যেটা নিয়ে আলোচনা করলাম, তার মানে 246 কোটি টাকা এই গত বছরে বিটিভির লোকসান। এই টাকাটা কোত্থেকে আসছে, কার পকেটে যাচ্ছে, একবারও কি ভাবা হচ্ছে? একবারও কি তদন্ত করা হয়েছে যে রুমটাতে বিটিভির চেক বিতরণ করা হয়, সেই রুমটাতে একই ব্যক্তি বিভিন্ন নামে কয়টা চেক গ্রহণ করছে? তদন্ত করা হয়েছে?
সেই চেক বিতরণের রুমে কি কি কর্মকাণ্ড হয় সন্ধ্যার পরে মাগরিবের নামাজের পর থেকে রাত 10টা-11টা পর্যন্ত ওখানে চেক বিতরণকালে কি কি ঘটনা ঘটে একবারও কি খোঁজ নেওয়া হয়েছে? কোনো সরকার উদ্যোগ নিয়েছে তদন্ত করার যে চেক যেখান থেকে তৈরি হয় সেখানে কোন ধরনের দুর্নীতি হয়? হয় না, কোনো সরকারই নেয়নি, এবং নেয়নি বলে আজকে এই অবস্থা। 246 কোটি টাকা লস। রাষ্ট্রায়ত্ত চ্যানেল বাংলাদেশ টেলিভিশন চলতি বছরের মে মাস পর্যন্ত 11 মাসে কর সহ আয় করেছে 8,05,35,000 টাকা। এগুলো আয় কিন্তু ওই যে চেক বিতরণের বিপরীতে যে করটা কেটে নেওয়া হয় সেই কর থেকে, বিজ্ঞাপন থেকে কিন্তু আয় নেই। 254,18,45,000 টাকা খরচের বিপরীতে এটা হয়েছে। জাতীয় সংসদে এই তথ্য তিনি জানিয়েছেন। যে কথা বলছিলাম, বিটিভিকে লাভজনক করার ওয়ে কিন্তু আছে, কিন্তু সেই ওয়েতে সরকার কোনো দিনই যাবে না। যে কথা শুরুতে বলছিলাম সেই কথা দিয়ে আরেকটু শেষ করি। সেটা হচ্ছে যে বিটিভিকে সত্যিকার অর্থে একজন যোগ্য মানুষের হাতে দিয়ে, বিটিভির দুর্নীতিবাজ গোষ্ঠীকে সরিয়ে দিয়ে সত্যিকার অর্থেই এটাকে লাভজনক একটা প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব, যেখানে সরকারের নিউজও থাকবে, সরকারের পক্ষে প্রোপাগান্ডাও থাকবে, এবং অন্যদিকে বিটিভি হবে বিনোদনের একটা প্রধান বাক্স বাংলাদেশে। আধুনিক সমাজের সঙ্গে তাল মেলাতে পারছে কি বিটিভি? শেষ একটা উদাহরণ দিয়ে আপনাদের সঙ্গে আলোচনাটা শেষ করি। এই সরকার পতনের, আওয়ামী লীগ সরকার পতনের ঠিক আগের মুহূর্ত, বিটিভির ঊর্ধ্বতন একটা কর্মকর্তার সঙ্গে একদিন কোনো একটা জায়গায় দেখা হয়েছে। বাইদাবাই খোঁজ পেলাম যে বিটিভি একটা বিশাল প্রজেক্ট নিয়েছে। প্রজেক্টটা কি? যে তারা ডিভি থেকে এইচডিতে রূপান্তরিত হবে। মানে যখন আমরা 4K অভ্যস্ত হতে চলেছি তখনও তারা ডিভিতে চলছে, এবং ডিভি থেকে এইচডিতে কনভার্ট করার একটা বাজেট হতে পারে, সেটা 500 কোটি টাকা কিংবা 1000 কোটি টাকা, সেই বাজেটটা নির্ধারণ করা হয়েছে। আমি তাকে খুবই ছোট্ট করে বললাম যে যখন আমরা 4K যুগে বাস করছি, যখন পৃথিবীতে 8K যুগ চলছে, 8K যুগ পুরাতন হয়ে যাচ্ছে জাপানে, ঠিক সেই সময় আপনি এত টাকা খরচ করে এইচডিতে আসছেন যে প্রযুক্তি আর চলবে না। আপনি ওই টাকাটা খরচ করেই কেন 4Kতে যাচ্ছেন না? তাহলে অন্তত বলতে পারবেন, আপনার সরকারকেও আপনি ক্রেডিট দিতে পারবেন। সেটা হচ্ছে যে এটা বাংলাদেশের কোনো চ্যানেল এখন পর্যন্ত 4Kতে যায়নি। আপনি প্রথম, বিটিভি যে চ্যানেলটাকে সবাই অবহেলা করে, তারা প্রথম 4Kতে ট্রান্সফার হলো। আপনি এইচডি ভার্সনটা মাঝখান থেকে অফ করে দেন, আপনি ডিভি থেকে সরাসরি 4Kতে চলে যান, তাহলে তো 4Kতে ওইটা দিয়ে অন্তত আরও 10-20 বছর চলতে পারবেন। 8K পুরাতন হতে হতে অন্তত এটা নিয়ে আপনি চলতে পারবেন। তখন তিনি বলছেন যে এইগুলো তো মানে উপরমহলকে বোঝানো যায় না। এই উপরমহল কারা, সেটাই প্রশ্ন। দর্শক, আপনার কাছেও অনেক প্রশ্ন নিশ্চয়ই ইতিমধ্যেই জমা হয়েছে। আপনার উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।